দর্শক, ব্যবসা বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে এশিয়ান টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন এশিয়ান বিজনেস অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আনোয়ার রাজ। আমাদের আজকের আলোচনার বিষয় ঈদ, অর্থনীতি ও রেমিটেন্স প্রবাহ। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন এমডি কায়সার আলম, এফসিএমএ সহসভাপতি, আইসিএমএবি এবং পরিচালক, জনতা ব্যাংক। এমডি কায়সার আলম, শুরুতে আপনাকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এশিয়ান বিজনেসের এই স্টুডিওতে। প্রথমে আপনার কাছে শুরুতে যে প্রশ্নটি আমি করতে চাই সেটি হলো আমাদের আজকের যে আলোচনার বিষয় ঈদ, অর্থনীতি ও রেমিটেন্স প্রবাহ। তো সার্বিক অর্থনীতি এবং ঈদকে ঘিরে বাংলাদেশ এখন মানে কিভাবে এগিয়ে যাচ্ছে, অর্থনীতিটা আপনি কোন পর্যায়ে দেখছেন, আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আপনাকেও ধন্যবাদ অ্যাকচুয়ালি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সুযোগে আমি এশিয়ান টিভির দর্শকবৃন্দকেও ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এবং এশিয়ান টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা অর্থনীতিতে এখন একটা বিশেষ সময় পার করছি। আমরা জানি বিগত ৩-৪ বছর ছিল একরকম, লাইক কোভিড পরবর্তী গ্লোবাল ওয়ার, গ্লোবাল ইকোনমিক সিচুয়েশান, ইনফ্লেশন সব মিলিয়ে একটা চ্যালেঞ্জ ছিল। যে চ্যালেঞ্জের আমাদের ইকোনমিতেও ব্যাপকভাবে এফেক্ট করেছে। লাইক আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ ব্যাপক হাই লেভেলে ছিল একসময়। 2021 সালে এটা 48 বিলিয়ন থেকে কমে বিলো 18 বিলিয়ন লেভেলে চলে এসছে। তো এটার বহুবিধ কারণ ছিল। একটা ছিল লাইক গ্লোবাল ওয়ারগুলোর জন্য, ইউক্রেন ওয়ার পার্টিকুলারলি, এটার জন্য গ্লোবাল ইনফ্লেশন অনেক বেশি বেড়ে গিয়েছে। আমরা একটা ইম্পোর্ট লেড ইকোনমি, আমাদের ব্যাপক ইম্পোর্ট হয়। লাইক আমাদের 2021-22 অর্থ বছর ধরলেও আমাদের সেখানে বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে প্রায় $80 বিলিয়ন মতো অ্যানুয়াল ইম্পোর্ট করতে হয়। আর এটার বিপরীতে আমাদের এক্সপোর্ট বলতে আছে আরএমজি এক্সপোর্ট, যেটা আবার নেট না, ওটার বিপরীতেও আমাদের আবার ইম্পোর্ট থাকে। আর আরেকটা বড় সোর্স হলো আমাদের রিমিটেন্স, ওয়েজ আর্নার্স রিমিটেন্স। সো এই তিনটা পার্টিকুলার দুটো খাত দিয়েই আমাদের কি করতে হয়, বা যাবতীয় ইম্পোর্টের খরচটাকে মিট করতে হয়। তো এই পার্টিকুলার সিচুয়েশনে গত 3-4 বছরে আমরা একটা চ্যালেঞ্জের মধ্যে পার হয়েছি। এর মধ্যে যোগ হয়েছে আমাদের গত 7-8 মাস আগে, অগাস্টে অ্যাকচুয়ালি আমাদের যে সরকার পরিবর্তন, জুলাই বিপ্লব, এইটা থেকে শুরু করে আমরা এখন আরও একটা বিশেষ সিচুয়েশনের মধ্যে, অর্থনৈতিক এবং রাজনৈতিক সামাজিক সিচুয়েশনের মধ্যে যাচ্ছি। তো এখানে অনেক ভালো অর্জনও আছে। লাইক আমরা যদি দেখি আমাদের বিগত জুলাই থেকে শুরু করে এখন মার্চ মাসের শেষ পর্যায়ে আসছি, আমাদের রিমিটেন্সে ব্যাপক একটা উন্নতি। আমি একটু তথ্য দিই যেটি ছিল যে মাস শেষ হওয়ার আগে প্রায় বলা হচ্ছে যে $3 বিলিয়ন বা $300 কোটি প্রবাসী আয়, যেটি রেমিটেন্সের কথা বলে এসছে। এবং বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি মার্চ মাসের 26 দিনে ব্যাংকিং চ্যানেলের প্রবাসীরা $294,50,00,000, যা প্রায় 36,000 কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠিয়েছেন। এই পরিমাণ, যেটা গত বছরের তুলনায় আপনি বলেন বিভিন্ন সময় বিভিন্ন কোভিড সিচুয়েশন, তারপর আরও অস্থিরতা, ইউক্রেন যুদ্ধের কথা বলেন, রাশিয়া, কমে গিয়েছিল এবং সেই তুলনায় $133 কোটি, 82% বেশি। অ্যাবসলিউটলি, আপনি একদম সঠিক বলেছেন। অ্যাকচুয়ালি এটা খুবই এনকারেজিং একটা সংখ্যা যে আমরা যেখানে আমাদের $1-1.5 বিলিয়ন এবং আমাদের অ্যানুয়াল রিমিটেন্সের পরিমাণ $12 থেকে $15 বিলিয়ন মধ্যে থাকতো আজ থেকে 10 বছর আগে। এরপরে এটা বেড়ে এক সময় 20+ বিলিয়ন অ্যানুয়াল রিমিটেন্স হতো। কিন্তু আমরা গত বছর দেখলাম এটা $26.8 বিলিয়ন অ্যাকচুয়াল রিমিটেন্স ইন হয়েছে, যেটা খুবই একটা আশাব্যঞ্জক একটা সংখ্যা। এবং চলতি বছরে এখন বিগত 8 মাসের মধ্যে অ্যাকচুয়ালি জুলাই মাসটা বাদে, যেহেতু ওই মাসটা ডিসরাপ্টেড আমাদের আন্দোলন এবং বিপ্লবের মাস ছিল, এরপরে প্রত্যেক মাসেই অলমোস্ট $2 বিলিয়ন বেশি করে টাকা আসছে। যেটা মার্চ মাসে এসে আপনি যে সংখ্যাটা বললেন, আমরা খুবই আনন্দিত যে এটা $3 বিলিয়ন সুই বা অতিক্রম করছে। সো এইটা আমাদের দেশের জন্য একটা ব্যাপক সুখবর। কারণ আমরা যখন বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মধ্যে যাচ্ছি, পার্টিকুলারলি এই কোভিড এবং গ্লোবাল ওয়ারে আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা অলমোস্ট দেউলিয়া হয়ে যাচ্ছিল। আমরাও অনেক মেজার নিয়েছি, কিন্তু আমাদের সম্মানিত ওয়েজ আর্নার্স ভাইরা, তারা দেশে বিদেশে কাজ করে আমাদের জন্য যে রেমিটেন্স পাঠাচ্ছে, এটা আমাদের ইকোনমিকে সতেজ সবল রাখতে খুবই হেল্প করছে। আমরা দেখছি যে আমাদের ডলার যেটা 80-85 টাকা থেকে বেড়ে 110-20 এখন প্রায় 123-25 লেভেলে আছে, কিন্তু বিগত 7-8 মাস একটা স্টেবিলিটি আছে। এর আগে কিন্তু প্রতিনিয়ত ডিভ্যালু হতো। তো আমাদের এটা কিন্তু ব্যবসায়িক মহলেও কিন্তু একটা ব্যাপক স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে যে আমরা ডলারের এখন একটা প্রিডিকশন করতে পারছি। 120-22 লেভেলে কয়েক মাস ছিল, এখন 23-24 লেভেলে আছে। বাট এখানে ব্যাপক কোনো
ভীতির কারণ নাই। আর আরেকটা হলো ডলারের রিজার্ভও এই বিগত মাসে অনেক পেমেন্ট করতে হয়েছে, যেগুলো আগের ডিউ পেমেন্ট ছিল, বিভিন্ন ধরনের এলসি বিল, তারপর এয়ারলাইন্স বিল, এগুলো পেমেন্ট করার পরেও আমরা দেখেছি যে গত মাসে আমাদের রিজার্ভটা কিছুটা হলো বেড়েছে। এটা এখন 20.37 একটা লেভেলে এসছে, এবং যেটা গ্রস লেভেলে 25 বিলিয়নেরও উপরে রিজার্ভ এসছে, নেট লেভেলে $20+ বিলিয়ন। সো এই সংখ্যাগুলো আমাদেরকে বলে যে আমরা এই ওয়েজ আর্নার্স ভাইরা আমাদেরকে যে রিমিটেন্স পাঠাচ্ছে প্রতিনিয়ত এটার উন্নতি হচ্ছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এটার পিছনে কারণ কি? একটা কারণ হলো আগের সিচুয়েশন ভার্সেস আমাদের 8 মাস আগে ভার্সেস এখন কিন্তু তাদের কনফিডেন্স অনেক বেড়ে গিয়েছে। আগে ব্যাংকিং সেক্টরে এবং বিভিন্ন সেক্টরে করাপশান, অনেক ধরনের মানি লন্ডারিং, পাচার, এগুলোর জন্য পলিটিক্যাল সিচুয়েশন, ইনস্টেবিলিটি, এগুলোর কারণে কিন্তু তাদের টাকা পাঠানো নিয়েও কিছুটা অনীহা ছিল। আবার বর্তমানে আরেকটু সাথে যোগসূত্র হয়েছে, লাইক আমরা জানি এখন রামাদান মাস চলছে, রমজান মাস, সামনে ঈদ। সো এই প্রেক্ষিতেও কিন্তু অনেকে আরেকটু এক্সটেন্ডেড টাকা পাঠাচ্ছেন। সব কিছু মিলে আমি মনে করি যে এটা যে ট্রেন্ডটা শুরু হয়েছে, এটাতে আমাদের সবার, পার্টিকুলারলি নীতি নির্ধারক সরকার আরও বেশি সহানুভূতিশীল হয়ে আরও বেশি পলিসি সাপোর্ট বা বিভিন্ন ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে এটাকে আগামী দিনে আরো এগিয়ে নিয়ে যাবে। জি, আমরা একটু ভিন্ন ধরনের একটু প্রশ্ন করতে চাই। সেটা এলসি নিয়ে জটিলতা আমরা বরাবরই দেখেছি, কিন্তু জুলাই আগস্টের পরে আমি যতটুকু জানি এলসি নিয়ে যে জটিলতা ছিল এটা কাটতে শুরু করেছে। আপনার কাছে একটু বিশ্লেষণ জানতে চাই এলসির। অ্যাকচুয়ালি আপনার পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এলসি অ্যাকচুয়ালি বিগত 21-22 থেকে, ইনফ্যাক্ট 22 মার্চ থেকে আমাদের এলসি নিয়ে ব্যাপক ইকোনমিক একটা ক্রাইসিস ছিল। সরকার অনেক মেজার নিয়েছেন, অনেক লাক্সারি গুডস বা আদার গুডসের ইম্পোর্ট কন্ট্রোল করেছেন, তারপরে অনেক জিনিসকে ব্যান করেছেন ইম্পোর্ট। কিন্তু এর মধ্যে আস্তে আস্তে কিন্তু আমাদের ওয়েজ আর্নার্স রিমিটেন্স বলি, এক্সপোর্ট রিমিটেন্স বলি, এগুলোর মাধ্যমে যে ডলার ফ্লোটা এসছে, আমি মনে করি বিগত মোর দেন 1 ইয়ার এটা একটা ভালো স্টেবিলিটি লেভেলে আছে, এবং এখন আর ব্যাংক থেকে সেই লেভেলের কন্ট্রোল অনেকাংশে নাই। অফকোর্স ডলার অ্যাভেলেবিলিটিটা একটা চ্যালেঞ্জ, সেটাও আমি মনে করি যে আগের তুলনায় অনেক বেশি ইজ আউট হয়েছে। আগে আপনি 3, 6, 9 মাস, ইভেন 12 মাস পরে একটা এলসির কিন্তু ডলারটা রিমিটেন্স হতো। অ্যাট সাইট এলসি খোলা খুবই কঠিন ছিল। এখন কিন্তু বিগত মাসে অ্যাট সাইট এলসিও হচ্ছে, আর যেগুলো ইউপাস বা ডেফার্ট হচ্ছে ওগুলোরও টেনিউর অত বেশি না। তো আমি মনে করি সিচুয়েশন ব্যাপক উন্নতি হয়েছে, পরিবর্তন হয়েছে, এবং আগামী দিনে এটা আরো অব্যাহত থাকবে, হবে ইনশাআল্লাহ। যে সে যে ছোট্ট করে একটু জানতে চাইবো, যেহেতু ঈদ সামনে, ঈদ 2-1 দিন পরে, তো এই যে ঈদ বাজার এবং ঈদ অর্থনীতি, সাধারণ মানুষকে কিভাবে আশ্বস্ত করা যায় যে অর্থনীতি চাঙ্গা হচ্ছে, ভালো হচ্ছে? হ্যাঁ, এইটা একটা আমরা মানে দেখতে পাই যে আমাদের বাংলাদেশ একটা ফেস্টিভ কান্ট্রি। আমরা যেমন 2 ঈদ অত্যন্ত ব্যাপকভাবে উদযাপন করি, সামনে আবার এই বছর পয়লা বৈশাখও আছে, সেটাও একটা ব্যাপক একটা আয়োজন, যদিও ধর্মীয় আয়োজন না। কিন্তু এই ঈদে যেমন আমাদের সব অনার্স অ্যাসোসিয়েশন, ওনাদের ডেটা মতে যে 1,70,000 কোটি টাকার কেনাবেচা হবে এই পার্টিকুলার রমজান ঈদকে সামনে রেখেছে। এটা একটা ব্যাপক একটা সংখ্যা, ব্যাপক অ্যাক্টিভিটি। এখানে অনেক অ্যাক্টিভিটি আছে, লাইক রিলিজিয়াস অর্থে ফিতরা জাকাত, এটা একটা ইকোনমিক ফ্লো, এর বাইরে ট্রান্সপোর্টেশন, মানুষের ড্রেস কিনা, ইভেন ড্রেস খাতেও কিন্তু এর ব্যাপক একটা সংখ্যা, পার্সেন্টেজ কিন্তু খরচ হয়। সো ঈদ অর্থনীতি বাংলাদেশের অ্যাকচুয়ালি যারা এটাতে ইনভলভ আছেন অ্যাজ এ এন্টারপ্রেনর, এবং যারা ক্রেতা অথবা বক্তা হিসাবে জড়িত আছেন, সবার জন্যই কিন্তু একটা ব্যাপক কর্মযোগ্য, এবং বাংলাদেশের সার্বিক ইকোনমিতে কিন্তু ঈদ অর্থনীতির কিন্তু ব্যাপক ভূমিকা আছে, যেটা আমি মেনশন করলাম যে সব ওনার্স অ্যাসোসিয়েশন 1,70,000 কোটি টাকার ট্রানজ্যাকশনকে প্রজেক্ট করেছেন, যেটা ঈদ উপলক্ষে এই বাংলাদেশে হবে। জি, সার্বিকভাবে আমাদের অর্থনীতি আরও এগিয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সময় দিয়েছেন। এমডি কায়সার আলম, এফসিএ এফসিএমএ সহসভাপতি, ICMAB এবং পরিচালক, জনতা ব্যাংক লিমিটেড। দর্শক, এশিয়ান বিজনেস অনুষ্ঠান আজ এ পর্যন্ত। আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আপনাকে ধন্যবাদ।